হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট 32। এর আগে আমি আরও অনেকগুলো পর্ব আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে ওইগুলো আগে দেখে আসতে পারেন, তারপর এই পর্বটি দেখেন, তাহলে আপনাদের ভালো লাগবে। গত পর্বে আমরা দেখেছিলাম জিনা এবং লি ধাক্কা খায়। তখন জিনা লিয়ের চেং নামে না ডেকে লি নামে ডাকে, যার কারণে লি অবাক হয়, কারণ এই নামটা তার কেউই জানতো না। তখন সে বলে, তুমি আমার এই নামটা কিভাবে জানলে, আর তুমি কে? কিন্তু এটা শোনার পর জিনা অনেকটাই অবাক হয়ে যায়। তখন বলে, আমি জিনা, তুমি কি আমাকে চিনতে পারছো না? তখন তার অতীতের স্মৃতিগুলো মনে হতে থাকে। ধীরে ধীরে তার সবকিছু মনে পড়ে যায়, যে কিভাবে তাদের বিচ্ছেদ হয়েছিল, আবার কিভাবে দেখা হয়েছিল। আপনারা তো জানেনই, যখন লিয়ের সবকিছু মনে হয়ে যায় তখন তার মাথা ব্যথা শুরু হয়। এখানেও সেম কাহিনী ঘটে, তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন মজো আর গ্রে তাকে নিয়ে রুমে নিয়ে যায়। গ্রে জিনাকে বলে, লিয়ের মাথায় একটি গুলি আটকানো আছে, আর এই গুলি বাইর করা সম্ভব না। তখন জিনা বলে, অপারেশনের মাধ্যমে কি বাইর করা সম্ভব না? গ্রে বলে, সম্ভব হলে অনেক আগেই বের করা যেত, আর যদি এটা বের করতে হয় তাহলে সে মারা যাবে, আর তোমার মেমোরি সবকিছু তার মাথা থেকে বেরিয়ে গেছে, সে তোমাকে চিনতে পারছে না। এসব শুনে জিনা কষ্ট পায়। অন্যদিকে মজো এসে বলে যে আমরা হিপনোটিসকে উনি চিকিৎসা করলে লি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অন্যদিকে আমাদের পেনি এবং জেজেকে দেখানো হয়, যারা পার্টি করছিল, কারণ তারা সাকসেস হয়ে গিয়েছিল। স্বাধীন ক্যান্ডিডেটকে কিনতে তারা সাকসেস হয়ে যায়, এই কারণে তারা বসে বসে পার্টি করছিল। তখনই ওই ক্যান্ডিডেটের ফোন আসে। সে বলে, আমি ওই ফ্লাওয়ার টপটি পেয়ে গিয়েছি, আর কখন আমাকে ওই 2.5 মিলিয়ন টাকা দেওয়া হবে এটা বলো। জেজে বলে, খুব তাড়াতাড়ি তুমি ওই টাকাটা পেয়ে যাবে, চিন্তা করো না। তুমি একটি জায়গায় বলে দিব, ওই জায়গায় গেলেই তুমি ওই পটটি দেওয়ার পর তোমাকে ওই লোকটি টাকা দিয়ে দিবে। যে বলে, এর আগে তোমাকে একটি কাজ করতে হবে, তুমি প্রেসকে ডেকে বলতে হবে তুমি তোমার নমিনেশন বাতিল করে দিয়েছো এবং তুমি আমার সাথে মিলে একসাথে নির্বাচন করবে। পেনি জেজেকে ইচ্ছা মতো ড্রিঙ্ক করায়, কিন্তু এখানে জেজে জানতো না পেনি জেজেকে ধোঁকা দিচ্ছে। অন্যদিকে তার বডিগার্ড দেখে দেখে এসব জ্বলছিল, কারণ সে বুঝে যাচ্ছিল যে তার বস ধোঁকা খেতে যাচ্ছে। অন্যদিকে আমরা জেজের ওয়াইফকে দেখতে পাই, সে জেজেকে বারবার কল করছিল, কিন্তু পেনি জেজেকে কল ধরতে দেয় না। বলে, তুমি আমাকে রেখে ওই সাতশনির কাছে যেতে চাও? তখন জেজে বলে, না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। এটা বলে সে ফোনকে সাইলেন্ট করে দেয়। আর এই কেমি অনেক চিন্তা করে। কেমির বাবা বলে, তুমি জেজেকে একটু বেশি ছাড় দিয়ে দিচ্ছ, তুমি জেজেকে নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করো। কেমিয়া বলে যে, চিন্তা করো না বাবা, জেজে এমন কোনো কিছু করবে না। তখন কেমিয়ার বাবা বলে, তুমি তোমারটা বুঝো মা, আমি এসব জানি না। পেনি আর জেজে গাড়িতে করে বাসায় ফিরছিল। পেনি ইচ্ছা করে জেজের কাছে যাওয়ার চেষ্টা করে, জেজেও তাকে মানা করে না, কিন্তু এই সব দেখে দেখে গার্ড জ্বলছিল। সে বলে, আমার বসের থেকে তুমি দূরত্ব বজায় রাখো। তখন পেনি বলে, আমি যত ইচ্ছা কাছে যাব, তোমার সমস্যা কি? তখন সে ইচ্ছা করেই কাছে যায়। জেজের অ্যাসিস্ট্যান্ট তাকে রুমে নিয়ে যায়। তখন তাকে কেমিয়া জিজ্ঞাসা করে যে, তুমি এতক্ষণ কোথায় ছিলে আর কার সাথে ড্রিঙ্ক করেছো? তখন সে বলে, আমি সবকিছু জয় করে ফেলেছি। জেজের বডিগার্ড তাকে রুমে রাখতে যায়। এদিকে পেনি বলে যে, আমিও চলে যাচ্ছি বাসায়। তখন তাকে কেমিয়া প্রশ্ন করে যে, তুমি অত ড্রিঙ্ক কোথা থেকে করেছো? এখানে বুদ্ধি কাটিয়ে বডিগার্ড বলে যে, পেনির কিছু বন্ধু বান্ধব এখানে এসেছিল, পেনি তাদের সাথেই ড্রিঙ্ক করেছে। পেনি তার গার্ডকে বলে, থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। তখন জেজের গার্ড বলে, আমি তোমাকে বাঁচাইনি, আমি আমার স্যারকে বাঁচিয়েছি, এই জন্য তুমি তোমার মনের ভিতরে ভুল কিছু চিন্তা করো না। এদিকে আমরা জেজেকে দেখতে পাই, কেমিয়া তার শার্টে কিছু লিপস্টিকের দাগ দেখতে পায়। সে তাকে সন্দেহ করে। কেমিয়া মনে মনে বলে, বুড়া বয়সে আল্লাহ জানে কোথায় কি করে এসেছে। এখানেই সিন কাট করে আমাদের জিনাকে দেখানো হয়। জিনার কাছে হিপনোটিস এসে বলে যে, তোমার মেমোরি পুরোপুরি লিয়ের মেমোরি থেকে আমি মুছে দিয়েছিলাম, কিন্তু সে তোমার কথা আবার মনে করে, তার মানে তোমাকে সে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু তোমাকে মনে করা তার জন্য অনেকটাই কষ্টকর। সে যদি তোমাকে মনে করতে চায় তাহলে তার জান পর্যন্ত চলে যেতে পারে। জিনা বলে, সমস্যা নেই, আমাকে ভুলে গিয়েও যদি লি সুস্থ হয়ে যায় আপনি তাকে সুস্থ করুন। তখন হিপনোটিস তার কাজে লেগে পড়ে। তখন সে লিকে প্রশ্ন করে, তুমি কোথায় আছো? লি বলে, আমি একটি বাসায় আছি, যেখানে আমি, জিনা এবং জিনার ভাই আছে। তখন সে লিকে বলে, তুমি এইসব এখন ভুলে যাবে। লি জিনাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে খুঁজে পায় না। এর মধ্যে দিয়ে তার মেমোরি থেকে সবকিছু মুছে দেওয়া হয়। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই, সে অনেক বেশি কান্না করে। কান্না করতে করতে সে লিয়ের কাছে যায়, লিয়ের সাথে শেষবারের মতো দেখা করতে।
জিনা লিকে কিস করে আর বলে যে আমি তোমার মাথার বোঝা হতে চাই না। এই বলে জিনা কাঁদতে কাঁদতে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে। তখনই তার এন্ড্রির সাথে দেখা হয়। সে এন্ড্রিকে বলে প্লিজ আমাকে একা থাকতে দাও, কিন্তু এন্ড্রি তাকে একা থাকতে দেয় না। সে তার পিছন পিছন চলতে শুরু করে। পরদিন আমরা এন্ড্রিকে জিনার বাসায় দেখতে পাই। এন্ড্রি জিনাকে জেজের সব অ্যাক্টিভিটিস ফাইলগুলো দিয়ে যায় আর বলে এগুলো তোমার কাজে লাগবে জেজের বিরুদ্ধে। তখন এন্ড্রি বলে যে আমি জানি জিনা তুমি অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছো, আর তুমি যদি চাও তোমার কষ্টগুলো আমার সাথে শেয়ার করে হালকা করতে পারো। তখন জিনা বলে কোনো প্রয়োজন নেই, আমি ভালো আছি, তোমার এই বিষয়ে কথা বলার দরকার নেই। অন্যদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যে কিছু মেয়ের পিকচার তার অ্যাসিস্ট্যান্টকে দেখাচ্ছিল আর বলছিল এন্ড্রিকে তাড়াতাড়ি বিয়ে করাতে হবে, না হয় আমাদের টিম শক্ত হবে না। অন্যদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে কিনা নাতান এবং সেন্টিকে বলছিল তোমরা দুইজন এবার তো বিয়ে করো, আমাদের দল শক্ত করার প্রয়োজন। নাতান বলে আমাকে আর কত বিয়ে করাবে। এখানে আমরা বুঝতে পাই নাতানের আরেকটি বউ ছিল যাকে সে ছেড়ে দিয়েছে। আর তখন তার মা বলে সেন্টি তুমি তো এবার বিয়ে করো। এটা শোনার পর সেন্টি অনেক বেশি রাগান্বিত হয়ে সে বলে আমি এখন বিয়ে করতে পারবো না, আর আমি একবার না বারবার বলছি আমি বিয়ে করতে পারবো না। এটা বলে সে এখান থেকে চলে যায়। সেন্টি হোটেলে যাওয়ার সাথে সাথেই লিকে দেখতে পায় আর লিকে দেখে সে ভয় পেয়ে লুকিয়ে যায়, কারণ ওই দিনের পর থেকে সে লিয়ের সাথে দেখা করতে চায় না। কিন্তু তখনই তার সামনে লিয়ে এসে পড়ে। লি বলে যে তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাও? সেন্টি বলে আমি তোমাকে কি বলবো। তখন সেন্টি বলে আমরা কি আবার ডেট করতে পারি? তখন লি বলে যে ডেটের কথা তো তুমি চিন্তাও করো না, তোমার মনে নেই ওই দিন কি করেছিলে? তখন আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে যে কিভাবে সে কামড়ে দিয়েছিল লিয়ের কানে এবং তার সাথে কান্না করেছিল। এইসব মনে করিয়ে দেয় লি আর বলে ডেটের কথা তো তুমি কখনোই চিন্তা করো না আর কোনোদিন ড্রিঙ্কও করো না। এটা শুনে সেন্টি অনেকটাই রাগান্বিত হয়ে সে বলে তোমাকে আমি দেখে নেব, তুমি আমার সাথে কিভাবে ডেট করো না এটাও আমি বুঝে নেব। তখনই সে তার মাকে ফোন করে বলে চ্যাংয়ের সাথে ব্লাইন্ড ডেট ফিক্সড করো। অন্যদিকে আমরা ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে দেখতে পাই যে কিনা প্রেস মিটিং ডেকে বলে আমি আমার পদত্যাগ করেছি এবং আমি এখন জেজেকে সাপোর্ট করব, আপনারাও সবাই জেজেকে সাপোর্ট করুন। এইসব বসে বসে টিভিতে দেখছিল এন্ড্রি এবং জিনা। তারা ভাবছিল যে এটা কিভাবে সম্ভব, এর পিছনে হয়তো কোনো রহস্য আছে। তখন এন্ড্রি বলে এটা খুঁজে বের করতে হবে। এদিকে লিও সেম কথাই ভাবছিল। লি বলে এর বিরুদ্ধে কিছু শক্ত প্রমাণ জোগাড় করতে হবে। এখানে মজো বলে যে সমস্যা নেই স্যার, আমার একজন কাবিল এজেন্ট এর বিরুদ্ধে কাজ করছে, সে অবশ্যই এগুলো জোগাড় করে এনে দিবে। তখন লি বলে এগুলো প্রচার কে করবে? প্রচার করার জন্য ওই মেয়েটিকে ডাকো যে জেজের বিরুদ্ধে কথা বলেছিল। এটা শোনার পর মজো বলে যে সমস্যা নেই স্যার, আমি ওকে ডেকে দিব। কিন্তু এখানে লিয়ের মনে ছিল না জিনার বিষয়ে কোনো কিছু, সে শুধু এটা জানতো যে একজন লয়ার জেজের বিরুদ্ধে কথা বলেছিল আর সে ওই লয়ারটাকে দিয়েই কাজ করাতে চায়। তখন ফোন করে মজো জিনাকে বলে যে তুমি আমাদের অফিসে চলে আসো, লি তোমার সাথে দেখা করতে চায়। তবে চিন্তা করো না, লি তোমার বিষয়ে কোনো কিছুই মনে নেই, সে তোমার সাথে নর্মালি দেখা করতে চায়। জিনা বলে সমস্যা নেই, আমি আসছি। তখন জিনা লির সাথে দেখা করতে চলে আসে। লি বলে তুমি যেহেতু জেজেকে পছন্দ করো না, আমিও জেজেকে পছন্দ করি না, তাহলে কেননা আমরা একসাথে কাজ করি। এটা বলার পর জিনা বলে সমস্যা নেই, আমি কাজ করতে রাজি আছি। লি হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয়। জিনার ভেতরটা তো ফেটের টুকরা টুকরা হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সে হাত মেলায়। এবং অন্যদিকে আমরা ওই ক্যান্ডিডেটকে দেখতে পাই যে কিনা ওই টাকা আনার জন্য দোকানদারের কাছে যায়। দোকানদার বলে এর দাম হচ্ছে 2.5 মিলিয়ন টাকা। তখন এটা বলার সাথে সাথে সে ওই এয়ারপোর্টটি দিয়ে দেয় এবং বলে আপনার ঠিকানা এখানে লিখে রেখে যান, আপনার সাথে কিছুক্ষণ পর কেউ একজন দেখা করতে আসবে। তখন আমরা দেখতে পাই এখান থেকে মজো বেরিয়ে আসে। এটা মজোর প্ল্যান ছিল, কিছু টাকা দিয়ে তাকে বলে তুমি কোনো কিছু বলো না আর এটা ভেঙে ফেলে দাও, আর কেউ যদি তোমাকে প্রশ্ন করতে আসে তাহলে বলবে যে তুমি এই বিষয়ে কোনো কিছু জানো না। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই। জেজে বলে ওই লোকটি দোকানদারের কাছে গিয়েছিল এবং তার ওই পটটি জমা দিয়ে এসেছে। তখন জেজে ইশারা করে তার বডিগার্ডকে, বলে পেনির কাছে টাকাটা দিয়ে দাও। পেনির কাছে টাকাটা দিয়ে দিলে পেনি ওই টাকাগুলো খুলে দেখে। জেজে বলে যে পেনি তুমি এই টাকাগুলো ওই দোকানদারের কাছে দিয়ে আসো। পেনি সাথে সাথে ওই টাকাগুলো নিয়ে বেরিয়ে যায়। জেজে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি এক কাজ করো, পেনির পিছু পিছু যাও আর দেখো পেনি কোথায় যায়। এখানে আমরা জানতে পারি যে আসলে পেনিকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, সে সন্দেহ করতো পেনি হয়তো তার হয়ে কাজ করছে না। পেনি বেরিয়েই মজোকে কল করে এবং বলে যে তুমি আমার সাথে দেখা করতে আসো। মজো ওই জায়গায় ছিল। মজো তাকে পিছু করতে যাবে, তখনই সে দেখতে পায় ওই বডিগার্ডের গাড়ি। আর এটা দেখার পর সে, পেনি তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করো না, কারণ জেজের বডিগার্ড তোমার পিছনে আছে।
তখন পেনি বলে সমস্যা নেই, আমি তোমার সাথে দেখা করব না। মজো বলে তুমি সরাসরি গিয়ে টাকা দোকানদারের কাছে দিয়ে আসো। পেনিও সেই মতোই কাজ করে, সে চলে যায় দোকানদারের কাছে। দোকানদারকে টাকা দিয়ে সে বলে কিছুক্ষণের ভিতর মজো চলে আসবে আপনার কাছ থেকে টাকা নিতে। কিন্তু দূর থেকে বডিগার্ড কোনো কিছু শুনতে পায় না। সে জেজেকে কল করে বলে যে সমস্যা নেই, টাকা পৌঁছে গেছে। আর জেজে এখানে ভাবে যে সে হয়তো পেনিকে অযথা সন্দেহ করছিল। এখান থেকে চলে যায় বডিগার্ড। তখনই মজো আর পেনি দেখা করে। মজো টাকা নিয়ে সরাসরি চলে আসে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের কাছে। ক্যান্ডিডেট মজোকে দেখে মনে করে যে হয়তো একে জেজে পাঠিয়েছে, যার কারণে সে গাড়িতে উঠে বসে। তখন মজো বলে যে আপনাকে কত টাকা দেওয়ার কথা ছিল। তখন সে বলে 2.5 মিলিয়ন। তখন মজো বলে এখানে তো 2 মিলিয়ন আছে। তখন লোকটি বলে যে আমার সাথে কি বাটপারি করলো। তখন মজো বলে যে আপনি টাকাটা গুনে দেখুন। লোকটি টাকাটা গুনে দেখতে পায় যে এখানে 2.5 মিলিয়ন টাকাই ছিল। তখন সে বলে সরি হয়তো আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, তো আপনি এই টাকাটা দিয়ে কি করবেন। তখন লোকটি বলে এখন তো টাকাটা খরচ করতে পারবো না, যদি এই টাকাটা খরচ করতে যাই তাহলে পুলিশের কাছে ধরা পড়ে যাব। এটাকে আমি ফিক্সড পজিটিভ করে রেখে দিব। এরপর আমরা দেখতে পাই যে মজা একটি পেনড্রাইভ বের, এর মধ্যে সে সব কথা রেকর্ড করে প্রমাণ জোগাড় করে। আর এসব গিয়ে সে লিকে বলে। লি বলে সমস্যা নেই, নির্বাচনের আগের দিন এগুলো আমরা ফাঁস করে দেব, তাহলে সে আর নির্বাচনে জিততে পারবে না। অন্যদিকে আমরা চেয়ারম্যান এন্ড্রি, জিনা এবং তার পিএকে দেখতে পাই, যারা একসাথে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন চেয়ারম্যান এন্ড্রির কাছে একটি ফটো দেয় আর দিয়ে বলে তুমি দেখে পছন্দ করো, সামনের মিটিং আসার আগেই তোমাকে বিয়ে করতে হবে। এটা শুনে এন্ড্রি বলে যে না বাবা, এখন আমি প্রস্তুত নই। তখন চেয়ারম্যান বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে বের হলেই সে বেহুশ হয়ে পড়ে যায়। তখন তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। হসপিটালে পিএ বলে যে স্যার তো ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, হুট করে কিভাবে যে স্যার সুস্থ হয়ে গেল এটা তো বুঝতে পারছি না। তখনই চেয়ারম্যানের ফোনে চেয়ারম্যানের ওয়াইফ কল করে আর ফোন রিসিভ করে এন্ডি চেয়ারম্যানের ওয়াইফের সাথে কথা বলে। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে যে তোমরা কোথায়। তখন সে বলে যে আমরা একটি রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে চেয়ারম্যান সুস্থ আছে নাকি অজ্ঞান হয়ে গিয়েছে। এটা শোনার পর এন্ডি বুঝে যায় যে এখানে চেয়ারম্যানের ওয়াইফের হয়তো কোনো চাল আছে। এন্ডি বলে না বাবা 100% সুস্থ আছে। এটা শোনার পর চেয়ারম্যানের ওয়াইফ বিশ্বাস করতে চায় না, কারণ সে আশেপাশে থেকে নার্সেদের আওয়াজ শুনছিল। সে বুঝে যায় যে চেয়ারম্যান আসলেই হসপিটালে ভর্তি আছে, কিন্তু সে স্বীকার করছে না। অন্যদিকে আমরা ডক্টরকে দেখতে পাই। ডক্টর বলে যে ওনার প্রেশার বেড়ে গিয়েছে, কিন্তু এটা হওয়ার কথা না, আমি তো ওষুধ দিয়েছি। তখন এন্ড্রি কিছু ওষুধ বের করে দিয়ে বলে যে এগুলো ল্যাব চেক করান, তাহলেই বোঝা যাবে। ডক্টর এই ওষুধগুলো দেখে বলে যে এই ওষুধগুলো থেকে তো কোনো ভুল থাকার কথা না, কারণ ওষুধগুলো তো আমিই দিয়েছি। এন্ড্রি বলে স্যার আপনাকে আমরা সন্দেহ করছি না, কিন্তু এখানে আমার অন্য কাউকে সন্দেহ। লি জিনাকে কল করে বলে জেজের বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে, যার কারণে আমি তোমার সাথে মিটিং করতে চাই, তুমি চলে আসো আমার অফিসে। চলুন দেখে আসি আমাদের নাতান পাগল কি করে। নাতান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু চিন্তা করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার এন্ড্রি তো জেজের বিরুদ্ধে যা প্রমাণ তার কাছে ছিল সবকিছু জিনার কাছে দিয়েছে। নাতান এতে খুশি হয়ে যায়, বলে আমি জানতাম জিনার জন্য নাতান সবকিছু করতে পারে, এটা তো সামান্য একটা বিষয়, চলো আমরা কোথাও ঘুরে আসি। ঘুরে আসার নাম করে নাতান চলে যায় জেজের কাছে। জেজেকে কি বলে তুমি যে এন্ড্রিকে অনেক বিশ্বস্ত মনে করছো, সে তোমার সাপের মতো কাজ করছে, সে তোমার বিরুদ্ধে যত প্রমাণ ছিল সবকিছু জিনার কাছে দিয়ে দিয়েছে। এসব বিশ্বাস করতে চায় না জেজে। জেজে বলে তোমার কাছে প্রমাণ কি আছে। তখন নাতান বলে সমস্যা নেই, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু জেলে তো আপনি যাবেন, আমি তো আর যাব না, তাই আপনার চিন্তা আপনি করুন, এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আপনি আমাকে যদি পার্টনার হিসাবে নিয়ে নেন তাহলে এখনও সময় আছে, আমি আপনার হয়ে কাজ করতে পারি। এটা বলে নাতান চলে যায়। অন্যদিকে লি এবং জিনার মিটিং দেখানো হয়। লি এখানে জিনাকে ওই রেকর্ডারটা শোনায় আর বলে যে এটা পাবলিক করতে আপনার হেল্প প্রয়োজন। জিনা মিটিং শেষে বাইরে বেরিয়ে আসে আর জেজের বডিগার্ড তাকে দেখে জেজেকে কল করে বলে যে জেজে জিনা এবং লি একসাথে হয়ে কাজ করছে, তার মানে আপনার বিরুদ্ধে তারা যা প্ল্যান করছে সব সত্যি। জেজের আগে সাপের মতো ফুলতে থাকে আর মনে মনে ভাবে এতদিন আমি দুধ কলা দিয়ে সাপ পুষেছি আর এই সাপ এখন আমাকে ধ্বংস করবে। তখনই তার বডিগার্ড চলে আসে। তখন সে তার বডিগার্ডকে বলে যে তুমি জিনাকে মেরে দাও। এটা শোনার পর তার বডিগার্ড বলে স্যার আপনি কি চিন্তা করে কাজ করছেন। তখন জেজে বলে যে আমি আমার অর্ধেক বয়সের লোকের হাতে কিভাবে আমার নিজের ধ্বংস দেখতে পারি, যার কারণে তুমি মেরে দাও জিনাকে, তাহলে এন্ড্রি বুঝতে পারবে যে আমি কি জিনিস বা আমি কি করতে পারি।
এটা শোনার পর বডিগার্ড বলে, স্যার আপনার জন্য তো আমার জান হাজির, আপনি যা বলবেন আমি তাই করব। তখন আমরা জিনাকে দেখতে পাই যে কিনা অফিসে কাজ করছিল। তখন সে বলে যে আজকে এন্ড্রি আমার সাথে দেখা করতে আসবে, তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। জিনা অফিস থেকে বের হওয়ার সাথে সাথে তাকে বেহুশ করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর একটি ট্রাফিক সিগনালে গাড়ি থামে আর এন্ড্রির গাড়িও ওই জায়গায় থেমে যায়। তখন সে জিনার গাড়ি দেখতে পায়। সে একটু গড় করে দেখতে পায় যে জিনা বেহুশ হয়ে পড়ে আছে আর জিনার গাড়ি অন্য কেউ চালাচ্ছে। এটা দেখার পর সে বুঝতে পারে এখানে কোনো ঝামেলা আছে। সে গাড়ি ঘুরিয়ে তাড়াতাড়ি পিছু করতে শুরু করে। এন্ড্রি খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে জিনার উপর বিপদ আসতে চলেছে, যার কারণে সে খুব দ্রুত গাড়ি চালায়। কিন্তু এর মধ্যে দিয়েই সিরিজের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।